নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অহনা। শুরু করছি জেলার সারাদিন। জেলার সারাদিনের শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। এসএসসি গ্রুপ ডি নিয়োগে সিবিআই অনুসন্ধান মামলায় 3 সপ্তাহের জন্য স্থগিতাদেশ। নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। 2014 সালে টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত 478 জন প্রার্থীর প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ। 15 ফেব্রুয়ারি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বার্নপুরে চা চক্রে বিক্ষোভের মুখে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। দিলীপকে খেলা হবে স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। জামুরে শুটআউটে খুন ইসিএল কর্মী। মাংসের দোকানে বসে থাকার সময় মুখে কাপড় বাঁধা দুষ্কৃতীর গুলি ইসিএল কর্মীকে। যুবকের ধারালো অস্ত্রে ধর থেকে মাথা আলাদা ছাত্রের। দিন দুপুরে নৃশংস খুন ফালাকাটার খলিশামারি গ্রামে। গ্রেপ্তার অভিযুক্ত। রাতে সিঞ্চল দেবীর মন্দিরে বহাল তবিয়তে ভাল্লুকের বিচরণ। সিসিটিভি বন্দি দার্জিলিংয়ে টাইগার হিলে ভাল্লুকের গতিবিধি। যানজটে নাজেহাল বাঁকুড়ার সোনামুখী শহর। ব্যবসায়ীদের দখলে ফুটপাত, যত্রতত্র গাড়ির পার্কিং। সমস্যা মেটানোর আশ্বাস পুরসভার। বাংলাদেশে করোনা আক্রান্তের বৃদ্ধিতে ঘোজাডাঙ্গা স্থলবন্দর নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। বাণিজ্য সুরক্ষায় যানজট মুক্তের সঙ্গে গাড়ি স্যানিটাইজেশন। জলদাপাড়ায় হাতি সাফারি চালু হলেও গরু মারাতে হয়নি। সাফারি চালুর দাবিতে বিক্ষোভ ট্যুরিজম ওয়েলফেয়ার সংগঠনের। কান্দির বাবলা নদীর রণগ্রাম সেতুতে বাস চলার ছাড়পত্র প্রশাসনের। বেহাল সেতু মেরামতের পর ভারী যান চলাচলের অনুমতি। মুর্শিদাবাদের লালবাগের মতিঝিলকে পর্যটন দপ্তরে হস্তান্তর জেলা প্রশাসনের। পর্যটন ব্যবসাকে ঢেলে সাজাতে উদ্যোগ সরকারের। সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে আজকের এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে, যার মধ্যে রয়েছে বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি। বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধি যুক্তরাষ্ট্র কাঠামোর পরিপন্থী, এমনটাই কিন্তু জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যে যে ধরনের দুর্যোগ হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ যশ আমফান, তাতে যে বিপর্যয় হয়েছে তার ক্ষতিপূরণ নিয়েও কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই আমন্ত্রণেই সাড়া দিয়েছেন নরেন্দ্র মোদী। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, প্রথমে যে বিষয়টা জানতে চাইবো যে আজকে এই যে আহ্বান জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে আহ্বান জানিয়েছেন তাতে সাড়া দিয়েছেন নরেন্দ্র মোদী, আপনার কি প্রতিক্রিয়া? তার কারণটা হচ্ছে যে সবসময় যে অভিযোগটা বিজেপির পক্ষ থেকে তোলা হয় যে তৃণমূল কংগ্রেস এই প্রশাসনের সঙ্গে অসহযোগিতা, এবং এই যে পশ্চিমবঙ্গে বিজেপি বনাম তৃণমূল, এই যে একটা তুতু ম্যামা একটা রাজনৈতিক সংস্কৃতি, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রধানমন্ত্রীকে যে আমন্ত্রণ জানানো সব থেকে বড় যে শিল্প সম্মেলন পশ্চিমবঙ্গের, এবং সেটা প্রধানমন্ত্রী গ্রহণ করলেন এবং প্রধানমন্ত্রী রাজি হয়েছেন আসতে, এইটা কিন্তু পশ্চিমবঙ্গের মানে শিল্প, পশ্চিমবঙ্গের অর্থনীতি, পশ্চিমবঙ্গের নতুন প্রজন্ম সবার কাছেই কিন্তু একটা অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলবে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে ফেডারেল স্ট্রাকচার নিয়ে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবং খুব ক্যান্ডিড ক্লিয়ার যাকে বলে, এর থেকে তো স্পষ্টভাবে বলা যায় না যে উনি বলে দিয়েছেন যে আমি প্রশাসন এবং রাজনীতি এই দুটোকে পৃথকভাবে দেখছি, এবং সেখানে প্রশাসন যেটা সেটা কেন্দ্র রাজ্য সম্পর্ক, ফেডারেল স্ট্রাকচার, কিন্তু রাজনীতির যেটা সেই রাজনৈতিক মতপার্থক্য থাকবে। অর্থাৎ বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে মতাদর্শগত তফাৎ, সেই মতাদর্শগত তফাৎ থাকবে, কিন্তু সেই মতাদর্শগত তফাৎ থাকা মানে কিন্তু প্রশাসনের যে কেন্দ্র রাজ্য সম্পর্ক তার দাবি দেওয়া জানানো, সেগুলো থেকে কিন্তু পিছু হটছে না মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আমি বলবো যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাইলস্টোন একটা আজকে তৈরি হয়েছে, এবং সেইটার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের যে সমস্যাগুলো, পশ্চিমবঙ্গের আর্থিক সমস্যা, আর্থিক জটিলতা, বঞ্চনা, শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে কোভিড ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিন্তু এসেছে, এবং দীর্ঘ সময় সাউথ ব্লকে দিয়েছেন প্রধানমন্ত্রী এবং প্রত্যেকটা জিনিস শুনেছেন। সেই কারণে আমার মনে হচ্ছে যে এই বিশেষ করে প্রধানমন্ত্রীর কলকাতায় ভোটের সময় তিনি এসে দিদি দিদি করে অনেক কথা বলেছেন,
এখন তিনি কিন্তু প্রধানমন্ত্রী, কিন্তু দেশের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বিজেপির প্রধানমন্ত্রী নন। আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নন। সুতরাং আজকে কিন্তু সেটা খুব স্পষ্ট করে দিয়েছেন, এবং দুপক্ষ থেকে এই যে বনহামি, এই রাজনৈতিক বোঝাপড়া, এইটা কেন্দ্র রাজ্য সম্পর্কের জন্য অত্যন্ত জরুরি একটা দিক ছিল, যেটা প্রয়োজনীয়তা ছিল, পশ্চিমবঙ্গের মানুষের জন্য প্রয়োজন ছিল। আজকে সেটা সম্পন্ন হয়েছে। আগামীকাল উনি চলে যাবেন, এরপর উনি বম্বে যাচ্ছেন সামনের সপ্তাহে। প্রত্যেকটা উন্নয়নের দিকে চোখ রেখে এখন পশ্চিমবঙ্গ এগোচ্ছে, কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অহনা, জয়ন্তদা, আরো একটা বিষয়ে আলোচনা হয়েছে, বিএসএফ এর যে এখতিয়ার বাড়ানো, সেই এখতিয়ার বাড়ানো যুক্তরাষ্ট্রের যে পরিকাঠামো তার পরিপন্থী, এমনটাই কিন্তু জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে আপনার প্রতিক্রিয়া? নিশ্চয়ই এইটাই তো হচ্ছে সব থেকে গণতন্ত্রের মজা, যে মুখ্যমন্ত্রী দেখা করছেন, কিন্তু দেখা করে কিন্তু তার যে ভিন্ন যে সমস্ত বিষয়গুলো, তার যে ভিন্নতা রয়েছে দৃষ্টিভঙ্গিগত, সেইগুলো উত্থাপন করছেন। এখন বিএসএফ এর ব্যাপারে ক্যাবিনেটের সিদ্ধান্ত হলো কি হলো না, কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানানো হলো কি হলো না, কোনো কিছুই না করে, রাজ্যকে না জানিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে না জানিয়ে, কেন্দ্র শুধুমাত্র একটা চিঠি দিয়ে, এটাকে বলে ইউনিল্যাটারাল ডিসিশন, এটা কি কখনো কেন্দ্র করতে পারে একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়? সুতরাং সেই যে সিদ্ধান্তটা, এবং তারপরে যখন সীমানায় কখনো বিএসএফ এর গুলি চলবে, কখনো সমস্যা হবে, তখন তো রাজ্য সরকারেরই আইন শৃঙ্খলাটা তো রাজ্য সরকারের বিষয়, সেখানে তো পুলিশের সাথে বিএসএফ এর সমন্বয় করতে হয়। তাহলে বিএসএফ কতটা এলাকায় কাজ করবে বা কতটা করবে না, সেটা একটা রাজনৈতিক ডিভিডেন্ডের জন্য রাজ্যের বিজেপি রাজনৈতিক মেরুকরণ করবে বলে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য যেটা করা হয়ে থাকে, তাহলে সেটা যে অন্যায়, এই কথাগুলোই মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন। তাহলে আমি বলবো এটাই এই জন্য মাস্টার স্ট্রোক, যে নরেন্দ্র মোদীর সামনে নরেন্দ্র মোদীর বিএসএফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিএসএফ, তার ভূমিকার তিনি নিন্দাও করেছেন, যেটা যা বলার সেটাকে বলে স্পেড এ স্পেড। আবার অন্যদিকে কিন্তু তিনি বয়কটের কোনো রাজনীতি না করে তিনি সেখানে আসছেন। আমার এখনো মনে পড়ে জ্যোতিবাবু বলেছিলেন যে বর্বর এবং অসভ্যদের সরকার বাজপেয়ীকে, এবং উনি দীর্ঘদিন মিটিং করবেন না বলে মানে বয়কট করেছিলেন। সেটা কিন্তু বুদ্ধবাবুরা তখন অনেক কষ্ট করে ওনাকে বুঝিয়ে তারপরে বাজপেয়ীর সঙ্গে বৈঠক করিয়েছিলেন, কেননা কেন্দ্র রাজ্য বিরোধ হতেই পারে, সারকারিয়া কমিশন নিয়ে কম বিরোধিতা হয়েছে, কিন্তু কেন্দ্র রাজ্য সম্পর্কটা, এটা কিন্তু একটা ধারাবাহিকতা থাকে। কেন্দ্র এবং রাজ্য সংবিধানে কিন্তু একটাই সরকার, অখণ্ড সরকার, দুটো আলাদা সরকার নয়, দুটো দেশের সরকার নয়। সেই কারণে আমি মনে করি আজকের বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং রাজনৈতিক বিশ্লেষকদের জন্য এখন মানে বেশ কিছুদিন ধরে আমাদের বিশ্লেষণ করতে হবে, এর পরতে অনেক কিছু জড়িয়ে রয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষালের সঙ্গে। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমন্ত্রণ তাতে সাড়া দিয়েছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে বিএসএফ এর যে এখতিয়ার বৃদ্ধি, সেই নিয়েও কিন্তু আজকে কথা হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের যে পরিকাঠামো তার কিন্তু পরিপন্থী এই সিদ্ধান্ত। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডিতে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ। 3 সপ্তাহের জন্য স্থগিতাদেশের নির্দেশ ডিভিশন বেঞ্চের। নিয়োগ সংক্রান্ত তথ্যের সমস্ত নথি মুখবন্ধ খামে আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী সোমবার পরবর্তী শুনানি। ডিভিশন বেঞ্চের নির্দেশে আপাতত স্বস্তিতে এসএসসি সহ রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে এখনই অনুসন্ধান শুরু করতে পারবে না সিবিআই। বুধবার এমনটাই নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এসএসসি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে, সেই মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় আদালতের একক বেঞ্চ। সেই নির্দেশ অনুযায়ী এদিন দুপুরেই সিবিআই এর হাতে তদন্তের সব কাগজপত্র তুলে দেওয়ার কথা ছিল। এর বিরোধিতা করে মঙ্গলবারে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় এসএসসি। বুধবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হলে রাজ্যের হয়ে প্রশ্ন তোলেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য চায় এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। প্রাক্তন বিচারপতিদের দিয়ে গঠিত কমিটি বিষয়টির তদন্ত করুক বলে আদালতে জানান অ্যাডভোকেট জেনারেল। তিনি আরও বলেন, এই মামলায় সিবিআই অনুসন্ধানের কোনো প্রয়োজন নেই। রাজ্যে দক্ষ পুলিশ আধিকারিক থাকা সত্ত্বেও কেন তাঁদের ওপর আস্থা রাখা হচ্ছে না বলে প্রশ্ন তোলেন তিনি। স্থানীয় পুলিশ ছাড়া সিবিআই কিভাবে তদন্ত করবে? রাজ্যের তদন্তকারী সংস্থা দিয়ে স্বচ্ছভাবে তদন্ত করাতে অসুবিধা কোথায়? প্রশ্ন এজির। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন জানায় এসএসসির তরফে আইনজীবী কিশোর দত্ত। এরপরই আদালতে বিচারপতি হরিশ টন্ডন প্রশ্ন তোলেন, তাহলে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের সুপারিশ ছাড়া কিভাবে এতজন চাকরি পেলেন?
বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছেই। মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআই অনুসন্ধানে সায় দেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত প্রশ্ন করেন, সিবিআই অনুসন্ধানের সঠিক তথ্য উঠে আসবে বলে আপনার কেন মনে হলো? মামলা দীর্ঘ হলে সমস্ত নথিপত্র বিকৃত করা হতে পারে বলে বিস্ফোরক অভিযোগ করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পিটিশনারটা সিবিআই চেয়েছিলেন পরে। আজকে মামলা চলাকালীন প্রথমেই জজ সাহেব যখন জিজ্ঞেস করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আপনি কি সিবিআই চাইছেন, উনি বলেছেন হ্যাঁ আমি সিবিআই চাইছি। তারপরে যখন সিবিআই অর্ডারটা স্টে হওয়ার পরে আমাদের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন না আমি সিবিআই চাই। সিবিআই তাহলে না দিলে ইনভেস্টিগেশনটা আপনি যে কোনো রিটায়ার্ড জাজকে দিন, যেটা আমাদের সিঙ্গেল বেঞ্চে আমাদের সাবমিশনটা ছিল। আমরা প্রথম থেকেই বলছিলাম আমাদের স্টেটকে তো আমরা স্টেট হয়ে অ্যাপিয়ার করেছি, আমাদেরকে কোনো অপরচুনিটি দেওয়া হয়নি, আমাকে শুধু ফাইলিং করা এফিডেভিট দিন, সেটা জজ সাহেব না দিয়ে সিবিআই দিয়েছে। সেটাই আজকে বিকাশ দা বললেন না আপনি একটা রিটায়ার্ড জাজকে দিয়ে আপনি করান। তখন জজ সাহেব বললেন আমি তো আপনাকে আগেই জিজ্ঞেস করেছিলেন আপনি কি সিবিআই চাইছেন কি রিটায়ার্ড জাজ চাইছেন, উনি বললেন সিবিআই। বললেন না তাহলে আমি সোমবারে মামলা ছিল, আমাদের অ্যাডভোকেট জেনারেল বললেন সোমবারে আপনি মামলাটা রাখুন, তারপরে সোমবার অব দি 3 weeks of the stay matter will be heard on Monday, that's the 29th I think. বলা হয়েছে যা যা আপনাদের যা বলার আছে, যা যা ডকুমেন্ট আছে আপনার সিল কভার করে আমাদের অফিসার ইনচার্জ বা রেজিস্ট্রার জেনারেলকে স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দুটো জমা করবেন রেজিস্ট্রার জেনারেলের কাছে। ইন দ্য মিন টাইম সোমবারে মামলাটা হিয়ারিং হবে। এসএসসির গ্রুপ ডি সংক্রান্ত নিয়োগ মামলায় সিবিআইয়ের অনুসন্ধানের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলেন সিবিআই অনুসন্ধানের ওপর 3 সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে। পাশাপাশি আদালতের নির্দেশ, যে নথি আদালতের থেকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ ছিল সিঙ্গেল বেঞ্চের, সেই নথি আপাতত কলকাতা হাইকোর্টে সিলবন্দি খামেই জমা থাকবে। মামলার শুনানি হবে আগামী সোমবার। এই শুনানি পর্বে আদালত নির্ধারণ করবে রাজ্য সরকারের দাবি মতো তদন্তভার কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি দ্বারা গঠিত কমিটি না সিট না সিবিআইয়ের হাতেই বহাল থাকবে। সেই শুনানির পর পূর্ণাঙ্গ রায়ের ওপরেই নির্ভর করবে মামলার পরবর্তী ভবিষ্যৎ এবং তদন্তভার কার হাতে যাবে সেটাই নির্ধারিত হবে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় সৌমেন মুখোপাধ্যায়ের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। প্রতিশ্রুতি রাখল রাজ্য। 2014 সালে টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত 478 জন প্রার্থী প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পেলেন। চলতি বছরের 15 ফেব্রুয়ারি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পুজোর আগে প্রাথমিক শিক্ষক পর্ষদ জানিয়েছিল 16,500 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। ইতিমধ্যেই সিংহভাগ নিয়োগ সম্পন্ন হয়েছে। বাকি পদে 2014 টেট উত্তীর্ণ প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগ করা হলো। এমনই 478 জন প্রশিক্ষণপ্রাপ্ত নিয়োগ পেলেন। পাশাপাশি চলতি বছরের 31 জানুয়ারির প্রাথমিকের যে টেট পরীক্ষা নেওয়া হয় তার ফল প্রকাশে আপাতত ধীরে চলো নীতি নেওয়া হয়েছে, এমনটাই খবর। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। বার্নপুরে বিক্ষোভের মুখে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে আসানসোলের পোলো গ্রাউন্ডে শরীর চর্চার পর বার্নপুরের বাস স্ট্যান্ডের সামনে চা চক্রে যান দিলীপ ঘোষ। সেখানেই তৃণমূলের কর্মী সমর্থকেরা খেলা হবে স্লোগান দিতে থাকেন। চা চক্র সেরে দিলীপ ঘোষ বেরিয়ে যাওয়ার সময় তার গাড়ির সামনে ফের খেলা হবে স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের গাড়ির সামনেও স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। তৃণমূল কর্মীদের দাবি, ত্রিপুরার ঘটনার প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছেন তারা। বিক্ষোভকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, এই রাজ্যে হিংসার রাজনীতি চলছে। তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের দাবি, খেলা হবে স্লোগান জনপ্রিয় হয়েছে, এটা নিয়ে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। এই যে বিধানসভা নির্বাচন হয়ে গেল, 5টা রাজ্যে হয়েছে, পশ্চিমবাংলায় হয়েছে। পশ্চিমবাংলায় ভোট দিতে বাধা হয়তো সবাই জায়গায় দিতে পারেনি, কিন্তু উপনির্বাচনে কাউকে ভোট দিতে দেয়নি। তারপরে খুন খারাপই হয়েছে। বাকি 4টে রাজ্যে হলো, শান্তিপূর্ণভাবে সরকার হলো, সেখানে একটা ঢিলও পড়েনি, কোনো মারপিট হয়নি। কেন পশ্চিমবাংলায় হয়? আর এই কালচারটাকে, এই গুন্ডা আর এই হিংসার রাজনীতিকে ওরা অন্য রাজ্যে নিয়ে যেতে চাইছেন, তাই লোকে প্রতিরোধ করছে। ওখানে একটা জনপ্রিয় শব্দকে দিয়ে যদি স্লোগান দেওয়া হয়, তাহলে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই বা বিরক্তি প্রকাশ করার কারণ নেই।
এটা একটা ভালো স্লোগান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অনেকবার এসে বলেছেন খেলা হবে। তো এরকম একটা শব্দকে নিয়ে, শব্দবন্ধ নিয়ে এত তার উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। পেট্রোল ডিজেলের উপরে শুল্ক কমিয়েছে কেন্দ্র, কিন্তু এই রাজ্য এখনো তাদের শুল্ক কমায়নি। তাই প্রতিবাদে নেমে বিক্ষোভ দেখালো বিজেপি। বিজেপির বিক্ষোভের জেরে উত্তপ্ত বাঁকুড়া সোনামুখী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতারা। এদিন বাঁকুড়া সোনামুখী শহরের সিনেমাতলা থেকে প্রতিবাদ মিছিল করার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল শুরু হতেই তা আটকে দেয় পুলিশ। মিছিলে অনুমতি ছিল না বলেই তাদেরকে আটকানো হয়, এমনটাই জানা গিয়েছে পুলিশের তরফে। এরপরে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বিজেপি নেতৃত্ব। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপির নেতাকর্মীরা। ফের তাদের পুলিশ আটকে দিলে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন দিলীপ ঘোষ, রাজু বন্দ্যোপাধ্যায়, বিধায়ক দিবাকর ঘরামি সহ অন্যান্যরা। তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হলেও পরে ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। তবে অনুমতি ছিল বলে দাবি করেন দিলীপ ঘোষ। এখানে আমরা লিখিত পারমিশন চেয়েছি, পুলিশকে পুরো ইনফরমেশন দেওয়া হয়েছে এই বাজারে 1 কিলোমিটার মিছিল হবে। দ্রব্যমূল্য কেন কমাচ্ছে না পেট্রোলিয়াম পদার্থের টিএমসি সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সারা পশ্চিমবাংলায়, গ্রামেগঞ্জে, ব্লকে, শহরে আমরা করেছি। সোনামুখীতে মানুষ আমাদের এমএলএ কে জিতিয়েছে, আমাদের এমপি জিতিয়েছে, মানুষ আমাদের সঙ্গে আছে। এখানে আমরা একটা মিছিল করতে পারবো শান্তিপূর্ণভাবে? এখানে 144 ধারা জারি আছে নাকি? ব্যারিকেড লাগিয়েছেন ওনারা, আমাদের যেতে দিচ্ছে না। আবার বলছে রাস্তা কেন বন্ধ করেছে। ধারালো অস্ত্রের আঘাতে ধর থেকে মাথা আলাদা হয়ে গেল ছাত্রের। দিনে দুপুরে নৃশংস খুনের সাক্ষী থাকলো আলিপুরদুয়ারের ফালাকাটার খলিশামারি গ্রাম। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, 10ম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা শীল স্কুলের জন্য বাড়ি থেকে বেরোনো মাত্রই প্রতিবেশী স্বপন বিশ্বাস নামে এক যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে মৃত্যু হয় 10ম শ্রেণীর ওই মেধাবী ছাত্রীর। এই খবর চাউর হতেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছায়। ঠিক কি কারণে এই খুন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মূল অভিযুক্ত স্বপন বিশ্বাস ও তার পরিবারের 6 সদস্যকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছিল ছাত্রীটি। আচমকাই পেছন থেকে ধারালো অস্ত্রের কোপে ধর এবং মাথা আলাদা করে দেওয়া হয়। গ্রামবাসীরাও রীতিমতো স্তম্ভিত, শিক্ষক শিক্ষিকারাও। এত এক মেধাবী ছাত্রীকে এইভাবে খুন হতে হবে, এটা ভাবতেই পারা যায় না। অত সে লকডাউনে স্কুল দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল, এখন স্কুল খুললো। আজকে সে গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী আজকে স্কুলে যাচ্ছে। আজকে ক্লাস 10-এর ক্লাস ছিল, ড্রেস পরে রেডি হয়েছে। পাশে বাড়ি একজন ছেলে এসে ঘাড়ে কুপ দিয়ে মেরে ফেলে লোকে। আমরা স্কুলে ছিলাম, স্কুল থেকে শুনতে পারলাম, এসে দেখি যে অবস্থা। অঙ্কিতা আমাদের স্কুলের অত্যন্ত মেধাবী ছাত্রী, পড়াশোনার প্রতি তার মনোনিবেশ। কিন্তু আজকে যখন এই খবরটা শোনার পরে আমি মানসিকভাবে বড় যন্ত্রণায়, সমাজ কবে রেকটিফাই হবে, বড় বেদনায় আমি কথা বলার ভাষা নেই। যে ফুলের মতো মেয়েটি আগামী দিনে সমাজে এবং পরিবারের জন্য একটা দায় ভার বহন করত, সমাজটাকে একটা পরিচালিত জায়গায় নিয়ে যেত, তার এইভাবে মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে, বড় কষ্ট হচ্ছে। আমার বলবার ভাষা নেই। শহর থেকে এত কাছে হওয়া সত্ত্বেও কি করে সম্ভব হলো এরকম একটা ঘটনা, সেটা নিয়েই কিন্তু রীতিমতো এখন একটা আতান্তরে পড়ে গিয়েছেন পুলিশ কর্তারা পর্যন্ত। ডুয়ার্সের ফালাকাটা থেকে দেবব্রত সরকারের সঙ্গে পিনাকি চক্রবর্তী, কলকাতা টিভি। আসানসোলে শুট আউট, খুন এক ইসিএল কর্মী। মঙ্গলবার রাতে জামুরিয়া এলাকার চাঁদা মোড়ের কাছেই ঘটনাটি ঘটেছে। স্থানীয় ও পুলিশ জানিয়েছে, চাপুই রোডে একটি মাংসের দোকানে বসেছিলেন বন্দর মাউরি নামে ইসিএল এর ওই কর্মী। সেই সময় মুখে কাপড় বাঁধা অবস্থায় এক দুষ্কৃতী এসে গুলি চালালে মদনের মাথায় গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চম্পট দেয় দুষ্কৃতী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। নিহত ব্যক্তি ইসিএল এর চাপুই কয়লা খনি শ্রমিক ছিলেন। ঘটনাস্থলে যান ডিসি সেন্ট্রাল কুলদীপ সুরেশ, এসিপি সেন্ট্রাল তথাগত পান্ডে ছাড়াও পুলিশের অন্যান্য আধিকারিকেরা। কি কারণে খুন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। রাতে সিঞ্চল মন্দিরে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে একটি ভাল্লুক।
দার্জিলিংয়ের টাইগার হিলে ওই মন্দিরে ভাল্লুকের গতিবিধি ধরা পড়ল সিসিটিভিতে। এই খবর চাউর হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতরের তরফে এলাকাবাসীদের আশ্বস্ত করা হয়েছে ভাল্লুকটিকে বাগে এনে জঙ্গলে ছেড়ে দেওয়ার যাবতীয় ব্যবস্থা করেছে বন দফতর। সেঞ্চল এলাকায় ভাল্লুকের উপস্থিতি আগেও টের পাওয়া গিয়েছিল। বিশেষ করে 6 মাইল ও টাইগার হিলে ভাল্লুকের উপস্থিতি সম্বন্ধে বেশ কিছু প্রমাণ মিললেও ক্যামেরায় কোনোদিন ধরা পড়েনি। এবার সিসিটিভিতে ধরা পড়ল ভাল্লুক। হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে নয়াচরে ফিশিং হাব ও শিল্প তালুক সহ একাধিক শিল্পের উপরে জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বুধবার রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব অত্রি ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল নয়াচরে গিয়ে এলাকাটি সরজমিনে পরিদর্শন করেন। ছিলেন রাজ্যের পর্যটন, মৎস্য ও বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধিরা। এছাড়াও জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকেরাও ছিলেন। আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প আরও এগিয়ে নিয়ে যেতেই এই উদ্যোগ। এই নয়াচরের একটা নতুন উদ্যোগের এই পুরো আইডিয়াটা, এই পরিকল্পনাটা মাননীয় মুখ্যমন্ত্রী, এবং ওনার যেটা আইডিয়া সেটা হচ্ছে শুধু এটা যে মানে ফিশারিজ বা মৎস্য দপ্তরের কাজ তা নয়। She mentioned a lot of other departments that need to work. তার মধ্যে ইকো ট্যুরিজম বলেছিলেন, তারপরে দ্য পসিবিলিটি অফ আ সোলার এনার্জি ফার্ম, এগুলো বলেছিলেন যে এখানে কি কি হতে পারে। ইটস অ্যান ইন্টার ডিপার্টমেন্টাল ইনিশিয়েটিভ। এটা কোনো একটা দপ্তর বললে কিন্তু ভালো হবে, ঠিক হবে না, অনেক কিছুই হতে পারে। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের টিকিট দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। নিজের দলের বিরুদ্ধে এমনই মন্তব্য নদিয়ার বিজেপির দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি অশোক চক্রবর্তীর। মঙ্গলবারই তিনি দলীয় নেতৃত্বের কাছে পদত্যাগ পাঠিয়েছিলেন। শান্তিপুর উপনির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়ের দায় নিয়েই এই পদত্যাগ বলে জানিয়েছেন অশোক। এর আগেও বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক বেড়েছিল। অনেক নেতাও স্বল্প সময়ে তৃণমূল থেকে বিজেপিতে গেলেও পরে ফের তৃণমূলে ফিরেছেন। তবে এই বিজেপি নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তা নিয়ে জল্পনা রয়েছে। দেখুন, গত বিধানসভা নির্বাচনে সদ্য তৃণমূল থেকে আসা মানুষদের টিকিট দেওয়া এবং দলীয় সাংসদদের টিকিট দেওয়া দলীয় সিদ্ধান্ত ভুল ছিল। শান্তিপুর উপনির্বাচনে আমাদের দলের পরাজয় ঘটেছে, তার দায় তো নিতে হবে। দলীয় সভাপতি হিসেবে এই দায় গ্রহণ করা আমার কর্তব্য। আমি সেই দায় স্বীকার করেই পদত্যাগ করব। রাস্তা তৈরির শুধুই ফলক, কাজের কাজ কিছুই হয়নি। ঝাড়গ্রামের বিজেপি পরিচালিত সাঁকরাইল খুদমারাই গ্রাম পঞ্চায়েতের ভালকিশোর গ্রামের 200 মিটার রাস্তা সংস্কারের কথা ছিল। রাস্তা তৈরির ফলকও লাগানো হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তাতে মাটিও পড়েনি বলেই অভিযোগ। একই অবস্থায় রয়েছে অন্য একটি রাস্তাও। গ্রামবাসীদের অভিযোগ 2018-19 সালে সেই ফলকটি লাগানো হয়েছিল, কিন্তু শুরু হয়নি কাজ। এর জেরে বর্ষায় যেমন সমস্যায় পড়েন গ্রামবাসীরা, তেমনি অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতেও কালঘাম ছোটে। বিজেপির পঞ্চায়েত সদস্যের অভিযোগ, ঠিকাদার আগের কাজের টাকা এখনো পায়নি, তাই নতুন করে কাজ হচ্ছে না। ঠিকাদারকে নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। মুর্শিদাবাদের লালবাগের মতিঝিলকে পর্যটন দফতরের কাছে হস্তান্তর করল জেলা প্রশাসন। এদিন মুর্শিদাবাদের লালবাগের হাজারদুয়ারি, ওয়াসিফ মঞ্জিল ও মতিঝিল ঘুরে দেখেন পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা। পর্যটন ব্যবসাকে ঢেলে সাজাতে এই উদ্যোগ সরকারের। পর্যটন বিভাগের উদ্দেশ্য হচ্ছে মুর্শিদাবাদের যে সমস্ত ঐতিহাসিক স্থান রয়েছে সেগুলোকে তুলে ধরে আরও বেশি পর্যটকদের আকর্ষিত করা। পর্যটনকে ঢেলে সাজাতে চাইছে রাজ্য সরকার। সেই মতো একগুচ্ছ পরিকল্পনাও নিয়েছে সরকার। মুর্শিদাবাদের লালবাগের মতিঝিলেও পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তাই লালবাগের মতিঝিলকে নতুন করে আরও সুন্দরভাবে তৈরি করতে পর্যটন দপ্তরের কাছে হস্তান্তর করল জেলা প্রশাসন।
বুধবার বহরমপুর সার্কিট হাউসে একথা জানান পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী। মুর্শিদাবাদের সমস্ত ঐতিহাসিক স্থানগুলিকে নিয়ে সার্কিট ট্যুরিজমের চিন্তাভাবনা করছে পর্যটন দপ্তর। তাই মুর্শিদাবাদের প্রকৃতি তীর্থ হিসেবে পরিচিত মতিঝিলকে পর্যটন দপ্তরের হাতে তুলে দেওয়া হলো। মতিঝিলের যে পরিস্থিতি আগে ছিল সেই জায়গা থেকে এসে আমাদের সরকার সেই জায়গাটাকে প্রকৃতি তীর্থ যেভাবে উপহার দিয়েছে মুর্শিদাবাদ শহরের মানুষের জন্য এবং পর্যটকদের জন্য, আমি মনে করি যে একটা বড় ডেভেলপমেন্ট হয়েছে মুর্শিদাবাদ শহরে। মতিঝিল যদি ট্যুরিজমের আন্ডারে যায়, সরকার যদি মনে করে যে ট্যুরিজমের আন্ডারে গেলে ভালো হবে, তা আমার মনে হয় তাহলে ভালো হওয়া উচিত। নবাব ওয়াসিফ আলী মির্জার বাসস্থান হচ্ছে ওয়াসিফ মঞ্জিল। সেই ওয়াসিফ মঞ্জিলকে বুটিক হোটেল বানাতে চাইছে রাজ্যের পর্যটন বিভাগ। মতিঝিলের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ঐতিহাসিক নিদর্শন, রয়েছে বিনোদন পার্কও। একই সঙ্গে লালবাগের ওয়াসিফ মঞ্জিলকে বুটিক হোটেল করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। বিভিন্ন শিল্পপতিদের এনে জেলাভিত্তিক পর্যটনে জোর দিচ্ছে সরকার। তাই এদিন লালবাগের হাজারদুয়ারি, ওয়াসিফ মঞ্জিল এবং মতিঝিল ঘুরে দেখেন পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা। পর্যটনের দিক থেকে মুর্শিদাবাদ একটি খুবই গুরুত্বপূর্ণ জেলা পশ্চিমবঙ্গের। এখানে যেই স্ট্রাকচারসগুলো রয়ে গেছে সেটাতে আরও কী করে সেটাকে উন্নতমান করা যেতে পারে। আজকে প্রথম হচ্ছে কি আপনাদের মতিঝিলটা, সেটা ট্যুরিজম ডিপার্টমেন্ট হ্যান্ডওভার নেবে ফ্রম ডিস্ট্রিক্ট। মুর্শিদাবাদকে ফোকাস এরিয়া করে পর্যটন দফতর এবার এগিয়ে চলবে, সেটার জন্যই এখানে মূলত আসা। জেলা প্রশাসনের হাত থেকে লালবাগের মতিঝিল হস্তান্তর করা হলো পর্যটন বিভাগকে। রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী ঘোষণা করে বললেন, মতিঝিলকে হস্তান্তর করা হলো। পর্যটকদের আরও বেশি নিয়ে আসতে মুর্শিদাবাদ জেলাকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানাচ্ছেন পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী। করোনায় থমকে গিয়েছিল পর্যটন ব্যবসা, তাই পর্যটকদের এনে পর্যটন ব্যবসার উন্নতিতে জোয়ার আনতে চাইছে রাজ্য সরকার। মুর্শিদাবাদে আরও পর্যটক আনতে এই যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তাতে আরও বেশি করে পর্যটকরা আসবে বলেই আশাবাদী পর্যটন বিভাগ। মতিঝিল থেকে কুশল শরীফের সঙ্গে কল্যাণ চন্দ্র, কলকাতা টিভি। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। নজর রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। শমশেরগঞ্জে সিমাই ফ্যাক্টরিতে আগুন, সেইখানে এখনো বেশ কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, ঘটনাস্থলে আসে প্রথমে দমকলের 2টি ইঞ্জিন, তারপর আগুনের তীব্রতা যেহেতু বাড়তে থাকে তাই পরে আরো 4টে ইঞ্জিন ঘটনাস্থলে এসে, অর্থাৎ সব মিলিয়ে 6টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। তবে এখনো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঠিক কিভাবে এই আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, শমশেরগঞ্জের সিমাই ফ্যাক্টরিতে আগুন লাগে। হঠাৎই এই আগুন লেগেছে। সেই ফ্যাক্টরিতে বেশ কয়েকজন কর্মরত ছিলেন, তাই আগুন যেহেতু তারা এখনো ভেতরে রয়েছেন, তাই সেখানে কিন্তু তাদের আটকে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই মুহূর্তে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। শমশেরগঞ্জে আগুন, শমশেরগঞ্জের রতনপুর স্টেশনে একটি ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সেলিম শেখ। সেলিম, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে? দেখো, এই মুহূর্তে এখন পর্যন্ত ভয়াবহ অবস্থা রয়েছে। আজ বিকাল নাগাদ শামশেরগঞ্জে একটা সামাই ফ্যাক্টরি ছিল, সেই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড লেগে যায়। কি কারণে কিভাবে লেগেছে তার এখন পর্যন্ত স্পষ্ট নাই। ঘটনাস্থলে রয়েছে শামশেরগঞ্জ থানা পুলিশ। প্রথমে আগুন নির্বাপনের জন্য 2টি দমকল ইঞ্জিন যায়, সেই ইঞ্জিন যাওয়াতে সেই আগুন নির্বাপনে ব্যর্থ হয় দমকল কর্মীরা। পরে আবার 4টে ইঞ্জিন যায়, 4টে ইঞ্জিন এখন পর্যন্ত 6টে ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নির্বাপনের কাজ চলছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আসেনি পুরোপুরি। যে সামাই ফ্যাক্টরিটা যে পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে যায়, প্রায় কয়েক কোটি টাকার মাল যন্ত্রাংশ পুড়ে তছনছ হয়ে গেছে। এখন পর্যন্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি রয়েছে। সেলিম, ফ্যাক্টরির ভেতরে কি কেউ আটকে রয়েছেন? এখন পর্যন্ত দমকল বাহিনী, দমকল কর্মীর কাছ থেকে এখন সদস্য মিলেনি। এখন পর্যন্ত আগুন নেভাতে ব্যস্ত তারা। কারণ হচ্ছে কি কারণে আগুন লেগেছে এখন পর্যন্ত
পুরোপুরি আগুন না আয়ত্ত হওয়ার পরে দমকল কর্মীরা কিছু জানাচ্ছেন না। তার প্রাথমিক অনুমান কেউ ফ্যাক্টরিতে আটকে নেই বলে জানা গেছে। সেলিম, এখনো পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ কিছু জানা যায়নি, কিন্তু কি মনে হচ্ছে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান কি, কিভাবে আগুন লেগেছে? কারণ হচ্ছে যে থানায় ফ্যাক্টরিটি ছিল সে ফ্যাক্টরিতে এদিক ওদিক অগোছল তার ছিল, সে তারে অগ্নিকাণ্ড ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে লাগতে পারে অনুমান। দমকলের যে কর্মীরা ছিল সেই কর্মীদের কাছ থেকে প্রাথমিক সূত্র জানা গেছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কারণ হচ্ছে সে থানায় ফ্যাক্টরিতে বিভিন্ন যন্ত্রাংশ ছিল, সেই যন্ত্রাংশ থেকে কোনো শর্ট সার্কিট হয়ে যায়, তার ফলে লাগার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ধন্যবাদ সেলিম। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সেলিম শেখের সঙ্গে। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, শমশেরগঞ্জে ভয়াবহ আগুন। জেলা সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।